কলকাতা প্রেসিডেন্সি কলেজের ক্যান্টিনে এক দুপুরে বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডা চলছিল। সাহিত্য রচনার খুঁটিনাটি নিয়ে কথা উঠতেই অঙ্কের তুখোড় ছাত্র প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় বন্ধুদের বললেন, সাহিত্য রচনা করা কোনো ব্যাপারই নয়, যে কেউ চাইলেই দারুণ গল্প লিখতে পারে। বন্ধুরা সে কথা মানতে রাজি হলেন না। তারা সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন, লিখে দেখাও তো দেখি একটা ভালো গল্প। তবে যেমন তেমন গল্প হলে হবে না, গল্পটি যেন বিচিত্রা পত্রিকায় ছাপা হয়। সেই সময় বিচিত্রা ছিল সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পত্রিকা, যেখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো দিকপালদের লেখা প্রকাশিত হতো। সেই বাজি জেতার তাগিদেই 20 বছরের সেই তরুণ 3 দিনে লিখে ফেললেন এক অসাধারণ গল্প, অতসীমামি। তবে আসল পরিচয় গোপন রেখে বন্ধুদের চমকে দেওয়ার উদ্দেশ্যে পাণ্ডুলিপিতে নিজের অফিসিয়াল নামের বদলে লিখে দিলেন বাড়ির ডাক নামটি, মানিক বন্দ্যোপাধ্যায়। এরপর সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের দপ্তরে সরাসরি গিয়ে জমা দিয়ে এলেন লেখাটি। 1928 সালের পৌষ সংখ্যায় বিচিত্রার পাতায় যখন অতসীমামি আত্মপ্রকাশ করল, তখন স্বয়ং সম্পাদক থেকে শুরু করে গোটা সাহিত্য মহল এক বাক্যে স্বীকার করল এক নতুন শক্তিমান লেখকের আবির্ভাবের কথা। বাজি জিতে প্রেসিডেন্সির অঙ্কের খাতা চিরতরে বন্ধ হয়ে গেল। সৃষ্টি হলো এক আপোষহীন সাহিত্যিকের নতুন ইতিহাস। মধ্যবিত্তের মেকি রোম্যান্টিকতা ভেঙে যিনি রক্তমাংসের মানুষের আদিম প্রবৃত্তি, ক্ষুধা, মনস্তত্ত্ব আর রূঢ় বাস্তবতাকে বাংলা কথা সাহিত্যের মূল স্রোতে এনে দাঁড় করিয়েছিলেন, আজ আমরা জানব বাংলা সাহিত্যের সেই যুগান্তকারী রূপকার মানিক বন্দ্যোপাধ্যায়ের বর্ণময় ও সংগ্রামী জীবন কাহিনী। বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ কথা সাহিত্যিক ও বাস্তববাদী লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। তাঁর লেখনীতে তৎকালীন সমাজ ব্যবস্থার এক নিপুণ চিত্র পাওয়া যায়। 1908 সালের 19শে মে ব্রিটিশ ভারতের বিহার প্রদেশের সাঁওতাল পরগনার দুমকা শহরে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়। তবে তাঁর পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরের মালপদিয়া গ্রামে। তাঁর বাবার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় ও মায়ের নাম নীরদা সুন্দরী দেবী। জন্মের পর ঘুটঘুটে কালো গায়ের রং দেখে আঁতুর ঘরেই আদর করে তার নাম দেয়া হয়েছিল কালো মানিক। তবে বামুনের ঘরে জন্মানোয় পণ্ডিত ডেকে জন্মকুষ্ঠিতে নামকরণ করা হয় অধরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার বাবা ভালোবেসে নাম রেখেছিলেন প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তবে বাড়িতে সবাই তাকে কালো মানিক নামেই ডাকতেন এবং বড় হওয়ার সাথে সাথে কালো মানিক থেকে মানিক নামেই তিনি সর্বত্র পরিচিত হয়ে ওঠেন। 1938 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের তৃতীয় কন্যা কমলা দেবীর সঙ্গে তাঁর বিবাহ হয়। তাঁদের 4 সন্তান, শান্তা ভট্টাচার্য, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, শিপ্রা চক্রবর্তী ও সুকান্ত বন্দ্যোপাধ্যায়। বাবার বদলি চাকরির সূত্রে ছোট্ট মানিকের শৈশব ও স্কুল জীবন কেটেছে নানা জায়গায় এবং স্কুলও বদলি হয়েছে অনেকবার। মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে 1926 সালে মানিক প্রবেশিকা পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। বাঁকুড়ার ওয়েসলিয়ান মিশনারি কলেজ থেকে 1928 সালে আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপরে বাবার ইচ্ছায় গণিত শাস্ত্রে অনার্স নিয়ে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। ছোটবেলায় মানিক অত্যন্ত দুরন্ত প্রকৃতির ছিলেন এবং কল্পনায় ভর করে নিজের অজান্তেই অচেনা জায়গায় গিয়ে উপস্থিত হতেন। এইসব ঘটনা মানিককে পরবর্তীকালে অস্থির করে তুলত। একটি ঘটনা থেকে জানা যায়, 4 বছর বয়সে মানিক একবার খেলার ছলে খালের কাদা জলে কাঁকড়া ধরতে বেরিয়েছিলেন। কিন্তু কাদা মাটিতে তিনি ক্রমশ ডুবে যাচ্ছিলেন। নিজেকে কিছুতেই কাদা থেকে টেনে তুলে আনতে পারছিলেন না। এরপরে কি ঘটেছিল তার কিছুতেই মনে করতে পারেননি তিনি। অনেক বছর পর এই ঘটনার কথা বাড়ির লোকের কাছে জানতে চাইলে তারা মানিকের প্রশ্নের কোনো উত্তর দেননি। অশান্ত মানিক এর উত্তর খুঁজে বের করতে সেই খালের ধারে গিয়ে হাজির হন। এত বছরে খালের চারপাশের পরিবেশ অনেকটাই বদলে গিয়েছিল। খালের ধারে বসে নানা কথা ভাবতে ভাবতে সন্ধ্যা নেমে আসে। তিনি পাড়ে বেঁধে রাখা নৌকায় আশ্রয় নেন। নানা ভাবনা ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গিয়েছিল তা তিনি টের পাননি।
চোখ খুলে দেখেন আবারও তিনি কাদায় ডুবন্ত অবস্থায়, এবং একটি বৃদ্ধ তাঁকে সেই কাদা থেকে টেনে তোলার চেষ্টা করছে। অবশেষে ডাঙায় পৌঁছে ক্লান্ত বৃদ্ধটি তাঁকে যা গল্প শোনায় তা শুনে মানিক অবাক হয়ে যান। বৃদ্ধটি বলে, আপনার মতোই একটি বাচ্চা ছেলেকে অনেক বছর আগে আমি ডুবন্ত কাদা থেকে এইভাবেই বাঁচিয়েছিলাম। শিশুটি খুশি হয়ে আমাকে অনেকগুলো টাকা বকশিস দিয়ে গিয়েছিল। মানিকের মনে পড়ে যায় সব ঘটনা, যার খোঁজে তার এখানে আসা। ছোটবেলায় হাঁটতে শেখার পর বাড়ির আঁশ বটিতে তিনি একবার নিজের পেট কেটে দুফালা করে ফেলেছিলেন। আবার একবার উনুন থেকে জ্বলন্ত কয়লা তুলে খেলতে গিয়ে নিজের পায়ের চামড়া পুড়িয়ে ফেলেছিলেন। একবার ভাইদেরকে সঙ্গে নিয়ে কালী পুজোয় বোমা বাঁধতে গিয়ে বড় বিস্ফোরণ ঘটিয়েছিলেন। বিস্ফোরণে কাঁচের শিশি ফেটে সবার শরীরে গেঁথে গিয়েছিল। ছোটবেলায় তার দুরন্তপনার শেষ ছিল না। এখানে একটা বলার বিষয় হলো, হাজার যন্ত্রণায় তিনি কাঁদতেন না, উল্টে গান গাইতেন। তাই শুরুতে কোনো বিপদ ঘটলে বাড়ির লোকের বুঝতে বেশ অসুবিধা হতো। এই রকমই ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়। প্রেসিডেন্সিতে পড়ার সময় কলেজের ক্যান্টিনে বসে মানিক বন্দ্যোপাধ্যায় বাজি ধরেন বিচিত্রা পত্রিকায় তিনি তার লেখা ছাপিয়ে দেখাবেন। মানিক লেখা শুরু করেন ও 3 দিনের মধ্যে জীবনের প্রথম গল্প অতসী মামি লিখে সোজা বিচিত্রা পত্রিকার অফিসে গিয়ে ছাপার জন্য জমা করে আসেন। বিচিত্রা পত্রিকায় সেই গল্প প্রকাশ হতে পাঠক মহলে তোলপাড় শুরু হয়। সবাই তাঁর লেখার প্রশংসা করলেন। বিচিত্রা পত্রিকার সম্পাদক উপেন্দ্রনাথ মানিকের বাড়ি খুঁজে লেখার সাম্মানিকের টাকা দিলেন এবং সঙ্গে অনুরোধ করলেন আরও গল্প লিখে জমা দেবার জন্য। শুরু হলো মানিকের গল্প লেখা। পড়াশোনার সম্পূর্ণ করা হলো না, লেখাই তার পেশা ও নেশা হয়ে দাঁড়ালো। তাঁর লেখা গল্প ও উপন্যাসগুলি বিচিত্রা, বঙ্গশ্রী, পূর্বাশা, দেশ, যুগান্তর, আনন্দবাজার পত্রিকায় ছাপা হতে শুরু করে। মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন কঠোর বাস্তববাদী। কোনো সৌন্দর্য ছাড়াই রূঢ় বাস্তবকে তিনি গল্পে রূপায়িত করতেন। পূর্ববঙ্গের গ্রাম্য জীবন ও সমাজের ভণ্ডামি নিয়ে লেখা উপন্যাস পুতুল নাচের ইতিকথা, মধ্যবিত্ত সমাজকে নিয়ে লেখা দিবারাত্রির কাব্য এবং মাঝিদের জীবন অবলম্বনে রচিত তাঁর শ্রেষ্ঠ উপন্যাস পদ্মা নদীর মাঝি বাংলা সাহিত্যের অমর সম্পদ। 1934 সালে তিনি নবারণ পত্রিকার সম্পাদক হয়ে কিছুকাল কাজ করেন। 1934 সালে ভাইয়ের সঙ্গে মিলে উদয়াচল প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং হাউস প্রতিষ্ঠা করেন এবং 1940 সাল পর্যন্ত সেটি পরিচালনা করেন। একই সময় 1937 থেকে 1939 সালে বঙ্গশ্রী পত্রিকার সহকারী সম্পাদক হিসাবে কাজ করেন। ছাত্রকালীন সময়েই মার্ক্সবাদ দ্বারা তিনি যথেষ্ট প্রভাবিত ছিলেন। পরবর্তীতে 1944 সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ায় যোগ দেন। 1950 সালে সরকার কমিউনিস্টদের ধরপাকড় শুরু করলে পত্রিকাগুলোতে মানিকের লেখা ছাপা বন্ধ হয়ে যায়। তিনি শ্রমজীবী মানুষের কষ্ট, দরিদ্র সমাজ, সমাজের অত্যাচার, ভণ্ডামি, নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনের উপর ভিত্তি করে গল্প উপন্যাস রচনা করতেন। পদ্মা নদীর মাঝি লেখার আগে মাঝি ও জেলেদের জীবন কাছ থেকে দেখার জন্য তিনি তাঁদের সঙ্গে মিশেছেন, নৌকায় চড়েছেন এবং তাঁদের জীবনযাত্রা পর্যবেক্ষণ করেছেন। সেই প্রত্যক্ষ অভিজ্ঞতা পরবর্তীকালে পদ্মা নদীর মাঝির বাস্তবতাকে আরও গভীর করে। শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাস মানিককে যথেষ্ট প্রভাবিত করেছিল। কিশোর বয়সেই শরৎচন্দ্রের সব কটি উপন্যাস তাঁর পড়া হয়ে গিয়েছিল। তিনি ছিলেন শরৎচন্দ্র ও রবীন্দ্রনাথের ভক্ত। তিনি রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসতেন, বই পড়তে ভালোবাসতেন, বাঁশি বাজাতে ভালোবাসতেন, নিজের মনে নির্জন স্থানে বাঁশি বাজিয়ে বেড়াতেন। সাহিত্যকেই প্রধান পেশা হিসাবে গ্রহণ করলেও জীবনের বড় অংশ জুড়ে তাঁকে চরম আর্থিক সংকটের সঙ্গে লড়াই করতে হয়েছিল। লেখালেখি থেকে নিয়মিত ও পর্যাপ্ত আয় না থাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়ত। একই সঙ্গে দীর্ঘস্থায়ী অসুস্থতা তাঁর জীবনকে আরও দুর্বিষহ করে তোলে। না খাওয়া, রাত দিন জাগা, পথে ঘাটে ঘুরে বেড়ানো ও অত্যধিক পরিশ্রমে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর প্রায় 28 বছর বয়সে মৃগীরোগ ধরা পড়ে। এরপরও সেইভাবে শরীরের যত্ন করতে পারেননি। সংসারের আর্থিক দায়িত্ব এবং নিজের চিকিৎসার খরচ দুই তার পক্ষে সামলানো ক্রমশ কঠিন হয়ে উঠছিল। টাকার অভাবে নিজের ঠিকমতো চিকিৎসাও করাতে পারেননি।
আস্তে আস্তে তাঁর শরীর ক্ষয় হতে শুরু করে। যৌবনে তিনি নিয়মিত শরীরচর্চা করতেন এবং কুস্তির আখড়ায় যেতেন। শেষের দিকে খাদ্যের অভাবে ও মৃগীরোগে তাঁর শরীর শেষ হয়ে গিয়েছিল। তিনি আর পেরে উঠছিলেন না। ভাগ্যের খেলায় তিনি হেরে গিয়েছিলেন। মাত্র ৪৮ বছরের জীবনে তিনি বিপুল সংখ্যক উপন্যাস ও ছোট গল্প রচনা করে বাংলা সাহিত্যে স্থায়ী আসন করে নেন। তাঁর লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, জীবনের জটিলতা, অমৃতস্বপুত্রা ইত্যাদি। তাঁর লেখা ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য অতসী মামি ও অন্যান্য গল্প, প্রাগৈতিহাসিক, মিহি ও মোটা কাহিনী, সরীসৃপ, ছোট বকুলপুরের যাত্রী, আজ পরশুর গল্প ইত্যাদি। মানিক বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু রচনা থেকে চলচ্চিত্র তৈরি হয়েছে, যেমন পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি ইত্যাদি। 1956 সালের ৩রা ডিসেম্বর দীর্ঘ রোগ ভোগের পর মাত্র ৪৮ বছর বয়সে মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।